সরল প্রোটিনের শ্রেণী বিভাগ ভাই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। সরল প্রোটিনের শ্রেণী বিভাগ, সরল প্রোটিন কয়টা আছে? সরল প্রোটিন 60টি সরল প্রোটিন আছে, বুঝছো? 60টি সরল প্রোটিন আছে এবং প্রত্যেকটা তোমার খুব সিস্টেমেটিক্যালি পড়া লাগবে। তুমি যদি মুখস্থ করতে যাও একটা ধরা খাবা, ঠিক আছে? তা সিস্টেমেটিক্যালি পড়বা, ভাগ করে। কেমনে? প্রথমে পড়বা সরল প্রোটিনের মধ্যে কিছু আছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন মানে এগুলারে প্লাজমাতে পাওয়া যায়। তোমরা কি প্লাজমা প্রোটিনের নাম শুনছো? প্লাজমাতে কি কি প্রোটিন পাওয়া যায়? এই তো হয়ে গেছে, এই দুইটাই শুনছিলা, এই দুইটাই মনে রাখো। একটা হলো অ্যালবুমিন আর একটা হলো গ্লোবিউলিন। এগুলো হলো প্লাজমাতে পাওয়া যায়, ঠিক আছে? অ্যালবুমিন আর গ্লোবিউলিন এটা হলো প্লাজমাতে পাওয়া যায়, এগুলোরে প্লাজমা প্রোটিন বলে। অ্যালবুমিন ভাইয়া মনে রাখবা, এই অ্যালবুমিন আর গ্লোবিউলিনের মধ্যে অ্যালবুমিনের সাইজ হইলো ছোট, এই কারণে দেখবা এই জায়গায় লেখা আছে মিন। মিন মানে কি ভাইয়া? মিনি। মিন দিয়ে মনে রাখবা মিনি মানে এর সাইজটা কি? মিনি সাইজ। তাহলে যেহেতু মিনি সাইজ, যেটার সাইজ কম ওইটা ভালো দ্রবণীয় হবে নাকি যেটার সাইজ বড় ওইটা ভালো দ্রবণীয় হবে? মিনি যেটা এটা ভালো দ্রবণীয় হবে। তাই অ্যালবুমিন সব জায়গায় দ্রবণীয়, সব জায়গায় মানে সব জায়গায়। সে পানিতেও দ্রবণীয়, লঘু লবণেও দ্রবণীয়। আর গ্লোবিউলিন দেখো, গ্লোবিউলিন মানে হইলো গ্লোব। গ্লোব মানে কি? পুরা পৃথিবীতে তো গ্লোব, তার মানে কি এটার সাইজ অনেক বড়, পৃথিবীর মতো বড়, ঠিক আছে? এটা মনে রাখবা আর কি। তো সাইজ যেহেতু বড় তাই এটা অদ্রবণীয়। আচ্ছা, এটা অদ্রবণীয় বুঝলাম, কই অদ্রবণীয়? এটা হলো পানিতে অদ্রবণীয় ভাইয়া, পানিতে দ্রবণীয় হয় না, এটা পানিতে দ্রবণীয় হয় না, ঠিক আছে? কিন্তু এটা কোথায় দ্রবণীয় হয় এটা একটু আমি বলি। হ্যাঁ দেখো এখানে কি আছে, LOBU আছে না? LOBU মানে কি ভাইয়া? লবু না? লবু মানে কি? লাভ ইউ। লবু মানে হইলো ভাইয়া লবণে দ্রবীভূত হয়, ঠিক আছে? মনে রাখবা লবণে দ্রবীভূত হয়, ঠিক আছে? এটা এইভাবে মনে রাখবা। তাহলে দেখো আমি কিভাবে তোমারে পড়াইলাম। দেখো এই অ্যালবুমিনের মিন দিয়া মিনি মনে রাখবা। মিনি মানে সাইজ ছোট, মানে সে কোথায় দ্রবীভূত? পানিতে দ্রবীভূত হয়, সব জায়গায় দ্রবীভূত হয়। গ্লোবিউলিন গ্লোব, সাইজ বড়, সে পানিতে দ্রবীভূত হয় না। সে কই দ্রবীভূত হয়? লবু। ঠিক আছে, গ্লোবিনের মধ্যে লবু আছে, লবু মানে কি? লবণে দ্রবীভূত হয়, ঠিক আছে? গেল। এরপর আসো, এদের সবাইরে কই পাওয়া যায়? এটা প্লাজমায় পাওয়া যায়, এটা প্লাজমা প্রোটিন নাম্বার 1। এটা করে ডিমেও পাওয়া যায়। ডিমের সাদা অংশে থাকে ভাইয়া অ্যালবুমিন, আর হলুদ অংশে থাকে হইলো গ্লোবিউলিন। সাদা অংশটা বলে ওভো অ্যালবুমিন। ওভো মানে কি? ডিম, আমরা জানি ওভাম মানে ডিম, ঠিক আছে? আর হলুদ অংশে থাকে ওভো গ্লোবিউলিন, ঠিক আছে? সো এটা আমরা ক্লিয়ার, ঠিক আছে? সাদা অংশ পেশিতেও থাকে অ্যালবুমিন আর গ্লোবিউলিন, এই দুইটা প্রোটিন। হ্যাঁ, পেশিতে কিন্তু অনেক রক্ত সাপ্লাই আছে, তো রক্ত সাপ্লাইয়ের মাধ্যমে কি এই যে তোমার প্লাজমা প্রোটিনগুলো পেশিতে প্রবেশ করে। তো পেশিতে অ্যাকচুয়ালি এটারে বলে মায়ো অ্যালবুমিন বলে, আর এটারে বলে মায়োসিন গ্লোবিউলিন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা আমি আসতেছি। তো দেখো এখানে উদাহরণগুলো পইরা নিবা। উদাহরণগুলো দেখো, ডিমের সাদা অংশে এটা বইলা দিছি। দেখো সেরাম মানে কি জানো? তুমি আপাতত ধইরা নাও, সেরাম আর প্লাজমা সেম, আপাতত ধইরা নাও। এটা মানে অনেক, প্রায় বলতে পারো 90%ই সেম, 10% ডিফারেন্স আছে। এই 10% ডিফারেন্সটা আমি রক্ত পড়ানোর সময় পড়াবো, ঠিক আছে? কিন্তু ধইরা নাও সেরাম আর প্লাজমা সেম, ঠিক আছে? তো সেরামের মধ্যে প্লাজমার মধ্যে কি অ্যালবুমিন থাকে এটা আমরা জানি, রক্তরসলসিকায়। আচ্ছা, ল্যাকটালবুমিন, দুধের ল্যাকটালবুমিন, ঠিক আছে? এটা একটা অ্যালবুমিন। আবার দুধে আবার গ্লোবিউলিনও থাকে, ওটাকে কি বলে? ল্যাক্টোগ্লোবিউলিন। ল্যাক্টো অ্যালবুমিন হইলো দুধে থাকে, আবার ল্যাক্টোগ্লোবিউলিনও থাকে দুধে। আচ্ছা, ল্যাক্টো অ্যালবুমিন আর ল্যাক্টোগ্লোবিউলিন রে একসাথে কি বলে জানো? হোয়ে প্রোটিন বলে। হোয়ে প্রোটিন বলে। দুধে দুই ধরনের প্রোটিন থাকে, একটা হলো ক্যাসিন আর একটা হলো হোয়ে। যেটা হোয়ে ওটা ইজিলি ডাইজেস্ট হয়, আর ক্যাসিনটা হইলো ডাইজেস্ট হইতে একটু এনজাইম লাগে। সো মনে রাখবা ল্যাক্টোগ্লোবিউলিন আর ল্যাক্টোলবেমুন একত্রে হোয়ে প্রোটিন বলে, এটা ইজিলি ডাইজেস্ট হয়, এটা কি সহজ পাচ্য। মনে রাখবা সহজ পাচ্য, এই কারণে দেখবা যারা বডি বিল্ডার ওরা দেখবা হোয়ে প্রোটিন খায়, ঠিক আছে? আচ্ছা, আর ক্যাসিন তো ডাইজেস্ট করতে প্রবলেম হয়। আচ্ছা এরপর আসো, তাহলে এটা ক্লিয়ার। আচ্ছা এরপর আসো, দেখো সিম বীজে কি আছে? সিম বীজে আছে, হ্যাঁ সিম বীজে আছে লেগুমেলিন। মনে রাখবা সিম, মটরশুঁটি, সিম এইগুলা সব হইল কি রকম জানো? ডাল। এগুলা হইল সব লিগিউম জাতীয় উদ্ভিদ। কি জাতীয় ভাইয়া? মনে রাখবা এগুলা কি জাতীয় উদ্ভিদ? লিগিউম জাতীয় উদ্ভিদ, ঠিক আছে? লিগিউম মানে কি? এটা আমি তোমাদের নগ্নবীজি পড়ানোর সময় একদম ভালো মতো পড়াবো। এটা হলো এক টাইপের ফল।
লিগিউম হইলো এক টাইপের ফল, বুঝছো? সো মটরশুঁটি, সিম দেখবা এগুলার দানা দানা ফল থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো এই লিগিউম জাতীয় উদ্ভিদ এর মধ্যে কি থাকে? লেগুমিলিন থাকে, দেখছো নামের সাথে মিল আছে, লেগিউম জাতীয় উদ্ভিদের নামের সাথে মিল আছে। এখানেও দেখো, এখানে দেখো এই যে মটর বীজে কি থাকে দেখছো? মটর মটর আমরা কি বলছি? লেগিউম জাতীয় উদ্ভিদ, দেখো লেগুলিন থাকে। লেগুলিন হলো গ্লোবিউলিন আর লেগুমেলিন হলো সিম বীজ। আর বাকিগুলা ভাইয়া ক্রিস্টালাইন গ্লোবিউলিন, মায়োসিন গ্লোবিউলিন, এন্ডোস্টিন, টিউবেরিন, এটাও তো ভাইয়া ইজিলি মনে রাখতে পারো। বলো তো আলুর বৈজ্ঞানিক নাম কি ভাইয়া? হ্যাঁ, সোলানাম টিউবারোসাম। তাহলে টিউবারোসাম আছে, এই টিউবারোসাম, এই যে অনেক কিছুই না তুমি বৈজ্ঞানিক নাম দিয়ে মনে রাখতে পারবা। টিউবেরিন প্রোটিন কই থাকবে? আলুতে থাকবে। আর আলু দেখতে কীরকম? গোল। গোল মানে কি? গ্লোবিউলিন, তার মানে টিউবেরিন হইল গ্লোবিউলিন। এবার আসো দেখো। হ্যাঁ হ্যাঁ গেলাম, হ্যাঁ গেলাম, বলো। ও আচ্ছা 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 আচ্ছা, আমি দিয়ে দিব, সমস্যা নাই, কোনো প্যারা নাই, এগুলো দিয়ে দিব, এগুলো বইয়ে আছে ভাইয়া, এগুলো বইয়ে আছে। আচ্ছা, এরপর আসো তোমার দেখো বীজ আর শস্য দানার প্রোটিন, ঠিক আছে? বীজ আর শস্য দানার প্রোটিন, দেখো একটু আগে আমরা কি পড়ছি? প্লাজমা প্রোটিন। এখন আমি পড়বো বীজ আর শস্য দানার মধ্যে কি কি প্রোটিন থাকে। আমি এরকম ভাগ ভাগ করে পড়ি, এই কারণে মেমোরিতে থাকবে ভালো। দেখো বীজ মানে হইলো সিড, আর শস্য দানা মানে কি জানো? এই আহানাব বলো, শস্য দানা মানে কি? গ্রেইনস। হ্যাঁ, আরেকজন বলতেছে এন্ডোস্পার্ম। ওইটা হলো এই শস্য ভাই, এই শস্য, বাংলায় লেখে এমনি, ঠিক আছে? আচ্ছা, এবার আসো গ্রেইনস। তাহলে দেখো, আচ্ছা বীজ আর সিডস আর গ্রেইনসের মধ্যে পার্থক্য কি আমরা বলতে পারবা কেউ? আরে ভাই তুমি ওইখানতে বাইর হও। ওইটা না, ওইটা না, ওইটা না। সিড, এই যে বীজ আর শস্য দানা, এটার মধ্যে কি পার্থক্য? খুবই সিম্পল ভাইয়া। গ্রেইনস হইল এমন সব সিডস, এমন সব সিডস যেটা আমরা খাই, যেটা আমরা খাই। আমার কথা বুঝতে পারছো? এমন বীজ তো ভাইয়া সবই বীজ, আমের বীজও বীজ, লিচুর বীজও বীজ। আমি কি লিচুর বীজ খাই, আমের বীজ খাই না? কিন্তু গ্রেইনস হইল কারা কারা? গ্রেইনস হইল যেমন রাইস, ধান মানে ওই যে চাল, তারপরে কি হুইট, হুইট মানে কি গম, ঠিক আছে? তাহলে আমরা যে ভাইয়া চালটা খাই, এই চালটা আসলে ধানের কি ফল নাকি বীজ বলো? হ্যাঁ, চালটা কি ধানের ফল না বীজ? হুম, হ্যাঁ। তাহলে দেখো এটা হলো ধানের বীজ। তাহলে গ্রেইন আর বীজের মধ্যে কি পার্থক্য, ঠিক আছে ভাই? এবার বুঝতে পারছো? সব বীজই হইল, সব গ্রেইনই হইল বীজ, কিন্তু সব বীজ গ্রেইন না। আমার কথা বুঝতে পারছো এই কথাটা? দেখো গ্রেইনও কিন্তু বীজ, কিন্তু গ্রেইন হইলো এমন সব বীজ বা এমন সব সিডস যেটা আমরা হইলো কনজিউম করি। যেমন আমি কি আম গাছের যে বীজটা আছে ওইটারে কি গ্রেইন বলবো? না, কারণ আম গাছের বীজ হইলো আমরা কনজিউম করি না, খাই না, মানুষ খায় না। মানুষ খায় কোন সব? যেগুলো হইলো রাইস, হুইট, গম, এগুলোর বীজ খায়। তো এইগুলো হইলো গ্রেইনস, আর বাকি সব হইলো বীজ। আমার কথা কি ভাই বুঝতে পারছো? এটা ক্লিয়ার? আচ্ছা, এবার আসো দেখো দুই ধরনের বীজ আর হইলো শস্যদানার প্রোটিন দুই ধরনের আছে। একটা হলো গ্লুটেলিন আর একটা হলো প্রোলামিন। মনে রাখবা প্রোলামিন হইলো বীজের প্রোটিন আর গ্লুটেলিনগুলো থাকে হইলো শস্যদানায়, ঠিক আছে? এটা কি ক্লিয়ার ভাইয়া? প্রোলামিনগুলো হইলো বীজের প্রোটিন আর গ্লুটেলিনগুলো হইলো শস্যদানায় থাকে, ঠিক আছে? এবার আসো মনে রাখবা এই গ্লুটেলিন, বীজ, শস্যদানা ভাইয়া এগুলা কি অনেক শক্ত টাইপের জিনিস না বলো তো? যেমন চাল, যেমন এটা হলো চালের একটা তোমার ছবি দিলাম, এই চাল কি ভাইয়া অনেক শক্ত না? চাল কি ভাইয়া পানিতে দ্রবীভূত হয়? তাইলে এই প্রোলামিন আর হইলো গ্লুটেলিন কেউ কি পানিতে দ্রবীভূত হবে? যেহেতু এরা শক্ত, তাই শক্ত থেকে মনে রাখবা যে পানিতে কি দ্রবীভূত হয়? পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে? যেহেতু এরা শক্ত ভাইয়া, চালরে যদি তুমি তাপ দাও, চাল কি ভাইয়া তাপে জমাট বাঁধে, গইলা যায়? এটা তো এমনিই শক্ত, এটা তো এমনিই জমাট বাঁধানো, এমনিই শক্ত। তাহলে এটা কি তাপে জমাট বাঁধবে বলো তো? বলো, তাপে জমাট বাঁধবে না।
তাহলে মনে রাখবা এই যে গ্লুটেলিন আর প্রোলামিন নাম্বার 1 হইলো এরা অদ্রবণীয়, মানে পানিতে দ্রবীভূত হয় না। তুমি এইভাবে মনে রাখবা যে এরা বীজ আর শস্যদানায় থাকে। তাহলে বীজ আর শস্যদানা তো অনেক শক্ত হয়, যেহেতু এরা শক্ত হয় তাই এদেরকে আমি কি পানিতে দ্রবীভূত করতে পারবো না, কারণ চালের কথা মনে করবা, চাল পানিতে দ্রবীভূত হয় না, চাল কি হয় না, তাপ দিলে জমাট বাঁধে না। তাহলে যেহেতু এরা দ্রবীভূত হয় না, চাপ দিলে জমাট বাঁধে না, তো এটা দিয়ে তুমি মনে রাখতে পারবা যে গ্লুটেলিন আর প্রোলামিন দুইজনেরই সেম অবস্থা, সেটা দ্রবীভূত হয় না আর হলো তাপে জমাট বাঁধে না, নাম্বার 1। এবার আসো, তাহলে পানিতে দ্রবীভূত না হইলে কোথায় দ্রবীভূত হয়? ঠিক আছে, দেখো এখানেও একটা ক্লু আছে, এখানেও একটা ক্লু আছে। আমি যেভাবে পড়াইতেছি ভাই এইভাবে হইলো তুমি কি জানো লং টার্মে মনে রাখতে পারবা ট্রিক্স দিয়া, কারণ এগুলো যদি ঢালাভাবে পড়ো এগুলো খুবই রিভিশনের উপরে থাকা লাগে, বুঝছো? তুমি আজকে পড়বা, হ্যাঁ তুমি আজকে পড়বা কিন্তু তোমার 2 মাস পরে তুমি কনফিউজড হয়ে যাবা, বাট এই যে ট্রিক্সগুলো যে দিতেছি এগুলো দেখবা কামে লাগবে, দেখবা। হ্যাঁ, এখন মনে হইতে পারে, দেখো এখানে কাহিনী কি, এখানে লু কথাটা আছে, লু কথাটা দিয়ে মনে রাখবা লঘু। ঠিক আছে, লু কথাটা আমি মনে রাখবা লঘু, মনে রাখবা লঘু অ্যাসিড আর ক্ষারে এরা দ্রবণীয় হয়। ওখানে কি ছিল, লবু ছিল, লবু মানে লবণ দ্রবণে দ্রবণীয় লবণ। আর এটা হলো লু, শুধু লু আছে, লু মানে শুধু লঘু, লঘু বলতে বোঝায় লঘু অ্যাসিড অথবা লঘু ক্ষার। লঘু পানি তো আর অবশ্যই হবে না, লঘু লবণও কখনো হয় না, লঘু অ্যাসিড আর লঘু ক্ষার হবে। ঠিক আছে, আচ্ছা প্রোলামিনের মধ্যে দেখো এখানে কি এল এ আছে না, এল এর উল্টায় এ এল লেখো। ঠিক আছে, এল এর উল্টায় এ এল লেখো, এখানে মনে রাখবা যে এ অ্যালকোহল, এই যে এ এল কহল। তাহলে এটা কত পার্সেন্ট, 70 থেকে 80% অ্যালকোহলে দ্রবণীয় হবে আর 100% অ্যালকোহলে অদ্রবণীয় হবে। 100% অ্যালকোহলে এরা অদ্রবণীয়, 70 থেকে 80% অ্যালকোহলে এরা দ্রবণীয় হবে। ঠিক আছে, সো প্রোলামিনের ক্ষেত্রে এটা। আরেকটা জিনিস মনে রাখবা ভাইয়া, প্রোলামিন তো পানিতে দ্রবীভূত হয় না, এটা তুমি আরেকভাবে মনে রাখতে পারো। কিভাবে জানো? তুমি প্রোলামিনের নাম প্রোলামিন কেন হয়েছে জানো? কারণ এই প্রোলামিনের মধ্যে প্রোলিন অ্যামিনো অ্যাসিডটা অনেক বেশি আছে। ঠিক আছে, প্রোলামিনের মধ্যে প্রোলিন নামের অ্যামিনো অ্যাসিডটা অনেক বেশি আছে। তোমাদের যখন আমি গত ক্লাসে পড়াইছিলাম মনে আছে, আমি পড়াইছিলাম নন পোলার অ্যামিনো অ্যাসিডের মধ্যে, নন পোলার অ্যামিনো অ্যাসিডের একটা সূত্র পড়াইছিলাম না, অল গার্লস প্লে পিটি অ্যাটেনশন টু মেকআপ, কি যেন একটা সূত্র পড়াইছিলাম। ওই সূত্রের মধ্যে তোমাদের কিন্তু আমি প্রোলিনের উপর একটা জোর দিতে বলছিলাম। কেন? কারণ প্রোলিন হলো একটা নন পোলার অ্যামিনো অ্যাসিড, যেহেতু এটা নন পোলার অ্যামিনো অ্যাসিড সেহেতু অবভিয়াসলি এটা কি পানিতে দ্রবীভূত হবে না। ঠিক আছে, সো তুমি এইভাবেও মনে রাখতে পারবা। ঠিক আছে, প্রোলামিনের নাম প্রোলামিন হয়েছে কারণ এটার মধ্যে প্রোলিন আছে অনেক বেশি। ঠিক আছে, সো তাপে জমাট বাঁধে না, এইসব সব কিছু শেষ। এবার আসো একটা একটা করে উদাহরণগুলো মনে রাখি। দেখো গ্লুটেলিনের 2টা উদাহরণ আছে, একটা হলো গ্লুটেনিন, গ্লুটেনিনের গ দিয়া মনে রাখবা গম। ঠিক আছে, এটা তোমার এমনি মনে রাখবো, গ দিয়া গমও মনে রাখা লাগবে না। আরেকটা আছে ভাই অরাইজেনিন, এটা হলো চালে থাকে, চালের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটাইভা। তাইলে দেখো তুমি এখানে অরাইজা দিয়া মনে রাখতে পারবা। ঠিক আছে, আচ্ছা 2 মিনিট আছে, একটু আবার জয়েন করো। হ্যাঁ, এখানে কাইটা দিতেছে, একটু আবার জয়েন করো। হানাফ চান্দুটা জয়েন দেন কেন? চান্দুরে সারাই শুরু করবো নাকি? বলো বলো, রায় দাও, দুইজন যারা আছো, বিকন আর হইলো সাদ, কি বলো?
চান্দুরে আসতে বলো তো। চান্দু কামন কামন চান্দু। আহানাফ না, বেশি দেরি হয়ে যাবে, শুরু করে দিই। আচ্ছা দেখো ভাইয়া, তাহলে এই অরাইজেনিন কেমনে মনে রাখবা বুঝতে পারছো? এটা হইলো তোমার কই থাকে, চালের ভিতরে থাকে। এবার আসো প্রোলামিন। প্রোলামিনের এই এই হইলো উদাহরণ। তোমরা কেউ আমার ভুট্টার বৈজ্ঞানিক নাম বলতে পারবা? জিয়া মেইস, মিয়া জেইস। না ভালো বলছো, থাক, তাও মনে আছে তো, নগ্নবীজি পড়ো নাই এখনো। এই জেইন দিয়া কি মনে রাখবা? এই জিয়া দিয়া মনে রাখবা জেইন। এই জিয়া থেকেই জেইন আসছে। গম রায়ের গ্লিয়াডিন মুখস্থ। এবার আসো জবের বৈজ্ঞানিক নাম বলতে পারবা? জব আর বার্লি একই জিনিস। তুমি জবের বৈজ্ঞানিক নাম বলতে পারবা ভাইয়া কেউ? হর্ডিয়াম ভালগারিস। এগুলা ভাইয়া সব পইরা ফেলবা, বুঝছো? নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারে গেলে এগুলো সব আছে। তো দেখো এই যে হর্ডিয়াম থেকে মনে রাখবা হর্ডিন, ঠিক আছে? হর্ডিয়াম ভালগারিস, হর্ডিয়াম থেকে মনে রাখবা জব আর বার্লিতে থাকে হর্ডিন। এবার আসা আর কি আছে? নিউক্লিয়ার প্রোটিন আছে, মানে কিছু কিছু প্রোটিন আছে যারা নিউক্লিয়াসে থাকে। দুইটা প্রোটিন, দুইটা দুইটা করে পড়াইছি। প্রথমে প্লাজমা প্রোটিন পড়াইছি, বীজ শস্য দানার প্রোটিন পড়াইছি, এখন আসছি নিউক্লিয়ার প্রোটিনে। নিউক্লিয়ার প্রোটিন দুইটা আছে, একটা হলো হিস্টোন আর একটা হলো প্রোটামিন, ঠিক আছে? জয়েন দাও। হ্যাঁ আচ্ছা, আহনাফ শুনতে পাচ্ছ ভাইয়া? আচ্ছা আচ্ছা, আমরা হইলো এই যে নিউক্লিয়াসের প্রোটিনে আসছি, তুমি বাকি অল্প একটু অংশ 2 মিনিট মিস করছো, ঠিক আছে? 1 মিনিট 2 মিনিট মিস করছো, এটা একটু দেখে নিও। হ্যাঁ আচ্ছা দেখো, হিস্টোন আর হইলো প্রোটামিন, এটা হলো নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিয়ার প্রোটিন। আচ্ছা, যেহেতু এরা নিউক্লিয়াসের ভিতরে থাকে, আর হিস্টোন প্রোটিন কি ছিল ভাইয়া? ক্ষারীয় ছিল না, মনে আছে? আচ্ছা, হিস্টোন আর প্রোটামিনের স্ট্রাকচার প্রায় সেম। হিস্টোন আর প্রোটামিনের স্ট্রাকচার পুরো সিমিলার প্রায়, বুঝছো? খালি দুইটার মধ্যে একটাই পার্থক্য। পার্থক্যটা হলো হিস্টোন হইলো একটু বড়, হিস্টোন হইলো একটু বড়, হিস্টোন হইলো একটু বড়, সাইজে বড়, আর প্রোটামিন হইলো সাইজে একটু ছোট। এটাই জাস্ট মনে রাখবা। হিস্টোনের যত বৈশিষ্ট্য আছে প্রোটামিনের সেম বৈশিষ্ট্য আছে, সেম স্ট্রাকচার, জাস্ট হিস্টোন হইলো একটু বড়, প্রোটামিন হইলো একটু ছোট, ঠিক আছে? আচ্ছা, এখন হিস্টোন দিয়ে তুমি মনে রাখবা, প্রথমে হিস্টোন হলো ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। কি কি ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড থাকে বলো তো? হিস্টিডিন, আর্জিনিন আর হইল লাইসিন, এই তিনটা থাকে। সবচেয়ে বেশি থাকে হিস্টিডিন। এটাও ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। এটার মধ্যে কোনটা বেশি থাকে বলো তো? আর্জিনিন। এটার মধ্যে হলো আর্জিনিন বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, দুইটার স্ট্রাকচার প্রায় সেম। এরপর আসো দুইজনই দ্রবণীয়। ভাইয়া অবভিয়াসলি তোমার যদি নিউক্লিয়াসে থাইকা যেই কাজটা এরা করে, এরা কি করে? ডিএনএ রে পেঁচায়। সো ডিএনএ পেঁচানোর কাজ করতে হলে অবশ্যই তোমার নিউক্লিওপ্লাজমে দ্রবীভূত হওয়া লাগবে, দ্রবীভূত থাকা লাগবে। কারণ তুমি যদি দ্রবীভূত না হও, তোমার সারফেসের উপরে এই যে কি আয়নগুলো আছে জানি, প্লাস আয়নগুলো কি আসবে? দ্রবীভূত না হইলে প্লাস আয়ন আসবে? আমরা কি শিখাইছিলাম না হিস্টোনের উপরে প্লাস আয়ন থাকে? প্লাস আয়ন কেন আসে? কারণ সে দ্রবীভূত হয়। আমরা জানি কোনো কিছু দ্রবীভূত হইলেই আয়নিত হয়। সো এগুলোর উপরে প্লাস আয়ন যেহেতু আসছে, তার মানে এরা দ্রবণীয়। কই দ্রবণীয়? পানিতে দ্রবণীয়। ওকে ডান। তারপরে এই প্রোটামিনও হইল পানিতে দ্রবণীয়। এরা তাপে জমাট বাঁধে না, এরাও তাপে জমাট বাঁধে না। তাপে জমাট বাঁধে না, এটা হিস্টোন দিয়ে কেমনে মনে রাখবা? দেখো ভাই, হিস্টোন, হিস্টোন নামের মধ্যে একে তো স্টোন আছে, আবার এইচও আছে। এইচ দিয়া মনে রাখবা তুমি হিট স্টেবল। হিস্টোন হইল কি? হিট স্টেবল, এটা দিয়েই মনে রাখবা। আমি বলতাম হিট স্টেবল স্টোন, 3 ধাপে মনে রাখতাম, যেটা একটা পাথরের মতো, এটা তাপে জমাট বাঁধার সম্ভাবনা নাই। কিন্তু আবার ওই পাথরের মতো মনে রাখতে গেলে আমার এই দ্রবণীয়তার মধ্যে পার্থক্য, মানে ঝামেলা হয়ে যেত। সো দ্রবণীয়তা আমি মনে রাখতাম যে এই যে প্লাস আয়ন থাকে, তাই এটা দ্রবণীয় হয়। আর তুমি স্টোন বাদ দাও, তুমি এইচ দিয়ে মনে রাখবা হিট স্টেবল। হিস্টোন হইল হিট স্টেবল। আর আমি কি বলছি? হিস্টোনের স্ট্রাকচার আর প্রোটামিনের স্ট্রাকচার সেম, তাই প্রোটামিনও হিট স্টেবল, ঠিক আছে? সো এটা গেল।
এই তো কি বলছি, হিস্টোন আর প্রোটামিনের মধ্যে পার্থক্য একটাই, সবই প্রায় সেম, ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না, সব বৈশিষ্ট্য সেম, খালি একটাই পার্থক্য, হিস্টোনের সাইজ হইলো বড়, প্রোটামিনের সাইজ হইলো ছোট। ঠিক আছে, প্রোটামিনরে বলা হয় সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন। যদি কোশ্চেন আসে মানবদেহে সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন কি, অ্যান্সার কি দিবা? আসলে হিসাব অনুযায়ী প্রোটামিনই দেওয়া উচিত, বাট একটা লাইন ডিরেক্টলি আছে তো তাই আমি বলে দিছি। মানবদেহে যদি ক্ষুদ্রতম আসে দাগা বা ইনসুলিন, যদি আসে সবচেয়ে ক্ষুদ্রতম দাগা বা প্রোটামিন। আসলে মানবদেহেও প্রোটামিন থাকে, আর প্রোটামিন ইনসুলিনের থেকেও ছোট, এটা ট্রু। বাট কথা হইলো যে লাইন আছে, ডিরেক্ট লাইন আছে, ঠিক আছে, বইয়ের ডিরেক্ট লাইন আছে, বইয়ের ডিরেক্ট লাইন থেকে প্রশ্ন। তো মানবদেহে ক্ষুদ্রতম লাগলে দাগা বা ইনসুলিন, সবচেয়ে ক্ষুদ্রতম দাগাইলে দাগা বা প্রোটামিন। এখন তোমার জানতে মন চায় না যে সত্যটা কি? সত্য কি? সত্য সত্য আসলে দুইটার মধ্যে একটাও না। টিআরএইচ বা থাইরয়েড রিলিজিং হরমোনের যে প্রোটিনটা আছে এটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম, বুঝতে পারছো? সো সত্যের পুরাপুরি বাইরে এরা, ঠিক আছে। যাই হোক, তারপরে আসো। সো এটা একটু অ্যাকচুয়ালি এভাবে পড়বা। আচ্ছা, এরপরে আসো ভাইয়া, এদের কাজ কি ভাইয়া? দেখো এই হিস্টোনের কাজ কি ভাইয়া? দেখো এই হিস্টোনগুলো কি ডিএনএ রে পেঁচায় না? ডিএনএ রে পেঁচায় ক্রোমোজোম গঠন করে, এটা কি আমরা পড়ছিলাম? এদের কাজও ডিএনএ রে পেঁচায় ক্রোমোজোম গঠন করা। কারণ আমি কি বলছি, হিস্টোন আর প্রোটামিনের কাজ পুরো সেম, এটার গঠন স্ট্রাকচার কাজ পুরো সেম। এখন ভাইয়া হিস্টোন আর প্রোটামিনের মধ্যে তাহলে পার্থক্য কি? সাইজ বড়, সাইজ ছোট। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি ভাইয়া? মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটা বলো তো? নিউক্লিয়াস যুক্ত, মানে ডিএনএ আরএনএ কই থাকে? নিউক্লিয়াসে থাকে। তাহলে তোমার নিউক্লিয়াস যুক্ত সবচেয়ে ক্ষুদ্রতম কোষ খোঁজা লাগবে। নিউক্লিয়াস যুক্ত সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটা জানো মানবদেহের? গুড, স্পার্ম বা শুক্রাণু। তাহলে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হইল স্পার্ম বা শুক্রাণু। তো এই ক্ষুদ্রতম কোষের মধ্যে একটা বড় তোমার এইরকম একটা খুবই অল্প ছোট সাইজের একটা কোষ, আর এই জায়গায় এখানে নিউক্লিয়াস থাকে। তো ছোট সাইজের কোষ, ওইখানে কি বড় বড় প্রোটিন ঠাসানো তোমার, মানে এটা কি মানে ইকোনমিক্যালি ভায়াবল বলো তো? একটা ছোট সাইজের কোষ, সবচেয়ে ক্ষুদ্রতম কোষ, ওখানে নিউক্লিয়াসে যদি তুমি হিস্টোনের মতো বড় বড় প্রোটিন ঠাসায় দাও, তাহলে কি এটা ইকোনমিক্যালি ভায়াবল হবে বলো তো? হবে না। এই কারণে মনে রাখবা, শুক্রাণুর যে নিউক্লিয়াস আছে, এই শুক্রাণুর নিউক্লিয়াসে ডিএনএ পেঁচানোর কাজ করে হইল প্রোটামিন। কোথাকার নিউক্লিয়াসে? শুধু শুক্রাণুর নিউক্লিয়াসে। যত শুক্রাণু আছে মানুষের শুক্রাণুর নিউক্লিয়াসেও ডিএনএ পেঁচানোর কাজ প্রোটামিন করে। তোমাদের বইয়ে উদাহরণ দিয়েছে সালমন মাছের শুক্রাণুতে, ঠিক আছে। যাই হোক, ওইটা যত শুক্রাণু আছে সব শুক্রাণুতে এই ডিএনএ পেঁচানোর কাজ করে প্রোটামিন, আর শুক্রাণু বাদে বাকি সব কোষে ডিএনএ পেঁচানোর কাজ করে হইল হিস্টোন। ভাই এটা কি ক্লিয়ার? হ্যাঁ, তো বিষয়টা কি, প্রোটামিন হলো সবচেয়ে ক্ষুদ্র, তাই এটা হলো ক্ষুদ্রতম কোষে থাকে, ক্ষুদ্রতম কোষে ডিএনএ পেঁচানোর কাজ করে। এটাও ক্ষারীয়, এটাও ক্ষারীয়, গঠন প্রায় সেম। স্ক্লেরোপ্রোটিনের হিসাব আমি শেষ করে আসছি, ঠিক আছে। স্ক্লেরোপ্রোটিনের হিসাব শেষ করে আসছি। নেক্সট ক্লাসে আমি ঢুকবো কনজুগেটেড প্রোটিনে, ঠিক আছে। কনজুগেটেড প্রোটিনে আমি নেক্সট ক্লাসে ঢুকবো, ঠিক আছে ভাইয়া। আল্লাহ হাফেজ। যাও।